হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অপশন বলছে গ্রোথ হরমোন, নাকি অ্যাড্রিনালিন হরমোন, নাকি ইনসুলিন হরমোন, নাকি থাইরক্সিন হরমোন। কি হবে? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনটাকে আমরা আরেকটা নামে জানি এসটিএইচ, অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন। তাহলে যেটাই গ্রোথ হরমোন সেটাই কিন্তু সোমাটোট্রপিক হরমোন, যেটা পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আচ্ছা, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভুগ্রন্থি বলা হয়, তাই তো? প্রভুগ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। আর পিটুইটারি গ্রন্থির অপর নাম কি? হাইপোফাইসিস। পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে হাইপোফাইসিস। পিটুইটারির অগ্রভাগটাকে বলা হবে অ্যাডিনো হাইপোফাইসিস, আর পশ্চাৎ অংশটাকে বলা হবে নিউরো হাইপোফাইসিস। এই অগ্র পিটুইটারি অর্থাৎ অ্যাডিনো হাইপোফাইসিস থেকে গুরুত্বপূর্ণ কিছু হরমোন ক্ষরিত হয়, যেগুলো এসিটিএইচ, যার ফুল ফর্ম অ্যাডিনো কার্টিকোট্রপিক হরমোন, আবার এসটিএইচ বা গ্রোথ হরমোন। আর কি ক্ষরিত হয় না, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই সমস্ত হরমোনগুলো কিন্তু তোর অগ্র পিটুইটারি অর্থাৎ অ্যাডিনো হাইপোফাইসিস থেকে ক্ষরিত হয়। আর পশ্চাৎ পিটুইটারি অর্থাৎ নিউরো হাইপোফাইসিস থেকে ক্ষরিত হয়, যেমন এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন, আবার কি অক্সিটোসিন। এই সমস্ত হরমোনগুলো কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। হলো? আচ্ছা, এসটিএইচ বা গ্রোথ হরমোনের অধিক্ষরণের ফলে কোন রোগ হয়? অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি। যদি পরীক্ষায় অতিকায়ত্ব অপশন না দেয় তখন দেবে অ্যাক্রোমেগালি, মানে যেটাই অতিকায়ত্ব সেটাই অ্যাক্রোমেগালি, যেটা এসটিএইচ বা গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে কিন্তু হয়ে থাকে। আর এসটিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে কি হয়? বামনত্ব হয়। তাহলে গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে অ্যাক্রোমেগালি বা অতিকায়ত্ব, কম ক্ষরণের ফলে হবে বামনত্ব। আচ্ছা, অপশন বি আছে অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে। অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোনটা ক্ষরিত হয়। আচ্ছা, এই হরমোনকে কি নামে ডাকা হয়? আপাতকালীন হরমোন বা সংকটকালীন হরমোন। এই হরমোনটা যখন আমাদের ভয় আরে পায়, ঠিক আছে, চরম উত্তেজনার মধ্যে থাকি, তখন এই হরমোনটা ক্ষরণ হয়, এবং যখন এই উত্তেজনা আস্তে আস্তে কমে যায় এই হরমোনের ক্রিয়াশীলতাও কিন্তু আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ আপাতকালীন অর্থাৎ এমার্জেন্সি কালীন এই হরমোনটা ক্ষরিত হয় বলে এই হরমোনটাকে বলা হয়ে থাকে অ্যাড্রিনালিন হরমোন। এবং এই অ্যাড্রিনালিন হরমোন কিন্তু আমাদের হৃদস্পন্দনকেও কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর কি না, ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। এই ইনসুলিন আমাদের কি কাজ করে না, রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কন্ট্রোল করে। আচ্ছা, আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছি রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কি হাইপারগ্লাইসিমিয়া, আর গ্লুকোজের পরিমাণ কমে গেলে হাইপোগ্লাইসিমিয়া, তাই তো? অর্থাৎ কি না, রক্তে গ্লুকোজের পরিমাণ অর্থাৎ শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ করে এই ইনসুলিন হরমোন, ঠিক আছে। আচ্ছা, এই ইনসুলিন হরমোনের অভাবে মানবদেহে কোন রোগটা হয়? ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়, যেটাকে মধুমেহ বলা হয়ে থাকে। আর ডায়াবেটিস ইনসিপিডাস, যেটাকে বহুমূত্র বলে, সেটা এডিএইচ হরমোনের অভাবে হয়ে থাকে। তাহলে এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোনের অভাবে হয়ে থাকবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস, আর ইনসুলিন অভাবে হবে কি ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ। হলো? আচ্ছা, অপশন ডি আছে থাইরক্সিন। থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় থাইরক্সিন হরমোন, ঠিক আছে। আচ্ছা, এই থাইরক্সিন হরমোনের যদি কম ক্ষরণ হয় তাহলে শিশুদের ক্রিটিনিজম রোগ হয়। কি রোগ হয়? ক্রিটিনিজম। আর প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদের কি হয় না, মিক্সিডিমা। তাহলে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়, আর শিশুদের ক্রিটিনিজম হয়। আর যদি বলা হয় যে বেশি ক্ষরণের ফলে কি হয়, গ্রেভস বর্ণিত রোগ
বা গয়টার রোগ বা গলগণ্ড এগুলো কিন্তু থাইরক্সিন হরমোনের অধিক্ষরণের ফলে হয়ে থাকে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে পাওয়ার রেটিং 100 ওয়াট বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা বৈদ্যুতিক বাল্ব যখন কিনি, যে 100 ওয়াটের বাল্ব কিনি, 60 ওয়াটের বাল্ব কিনি, এই 100 ওয়াট বা 60 ওয়াটের কথার আক্ষরিক অর্থটা কি? প্রশ্নের অপশন বলছে বাল্বটি প্রতি ঘন্টায় 100 জুল বৈদ্যুতিক শক্তি খরচ করবে, মানে ওই বাল্বটা যদি 1 ঘন্টা জ্বলে তাহলে কি 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে, নাকি বাল্বটি যদি প্রতি সেকেন্ডে 100 জুল বৈদ্যুতিক শক্তি খরচ করবে, অর্থাৎ বাল্বটি যদি 1 সেকেন্ড জ্বলে তাহলে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে, নাকি বাল্বটি প্রতি ঘন্টায় 100 কিলো জুল বৈদ্যুতিক শক্তি খরচ করবে, অর্থাৎ বাল্বটি যদি জ্বলে 1 ঘন্টায় 100 কিলো জুল তড়িৎ শক্তি খরচ করবে, নাকি বলছে বাল্বটি প্রতি মিনিটে 100 জুল বৈদ্যুতিক শক্তি খরচ করবে, অর্থাৎ 1 মিনিট যদি জ্বলে তাহলে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। কোনটা आंसर হবে? 1 সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। আচ্ছা, 1 ওয়াট মানে কি? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, তার মধ্যে পাওয়ার কতটা রয়েছে ক্ষমতার একককে আমরা প্রকাশ করি ওয়াট ইউনিট দিয়ে। 1 ওয়াট মানে কি? 1 জুল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 1 জুল তড়িৎ শক্তি খরচ করতে পারলে তার ক্ষমতাকে বলবো, বা সেই বৈদ্যুতিক যন্ত্রটার ক্ষমতা বলবো 1 ওয়াট। তাহলে বাল্বে লেখা আছে 100 ওয়াট, মানে কি 1 সেকেন্ডে ওই বাল্বটা 100 জুল তড়িৎ শক্তি খরচ করতে পারে বা ব্যয় করতে পারে। যদি বলা হতো 60 ওয়াট, মানে কি 1 সেকেন্ডে ওই বাল্বটা বা ওই বৈদ্যুতিক যন্ত্রটা 60 জুল তড়িৎ শক্তি খরচ করতে পারে। তার মানে ওয়াটের সাথে কি মাথায় রাখবো, সেকেন্ডের রেসপেক্টিভে হয় কি জুল। জুল কিসের একক? না তড়িৎ শক্তির এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, ওই বৈদ্যুতিক বাল্ব সম্পর্কে আর কি জেনে নি। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্টটা রয়েছে যেটা উত্তপ্ত হয়ে আমাদেরকে আলো দেয়, তাই তো, ওই ফিলামেন্টটি কোন ধাতু দ্বারা তৈরি? টাংস্টেন দ্বারা কিন্তু বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টটি তৈরি। আচ্ছা, এই টাংস্টেনকে আমরা আরো একটা অপর নামে জানি, এসএসসির পিওয়াইকিউ প্রশ্ন, উলফ্রাম। তাহলে যেটাই টাংস্টেন সেটাই কিন্তু উলফ্রাম। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বটা যাতে অনেকদিন লাস্টিং করে, অর্থাৎ আয়ুটা যাতে বৃদ্ধি পায়, এজন্য কিন্তু বৈদ্যুতিক বাল্বে আর্গন নামক একটা নিষ্ক্রিয় গ্যাস, যেটা বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি আছে 0.93%, ওই আর্গন গ্যাসটা কিন্তু দেওয়া হয়। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা মানে কত ওয়াট? 746 ওয়াট। 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। আচ্ছা, যদি বলে 1 অশ্ব ক্ষমতা সমান কত কিলোওয়াট, কিলো মানেই জাস্ট 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 0.746 কিলোওয়াট। তাহলে পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন এসেছে যে 1 হর্স সমান কত ওয়াট, হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এটা ঠিক আছে। প্রশ্ন যদি একটু ঘোরাতে যায়, প্রশ্ন এরকম দিতে পারে যে 1 হর্স পাওয়ার সমান কত কিলোওয়াট, কিলোওয়াট মানে কিছু নেই, জাস্ট 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 0.746 কিলোওয়াট সমান 1 হর্স পাওয়ার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ডাফলা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? ডাফলা নামক উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায়? অপশন বলছে আসাম, নাকি সিকিম, নাকি অরুণাচল প্রদেশ, নাকি মিজোরাম। কি হবে? অরুণাচল প্রদেশে কিন্তু এই ডাফলা উপজাতি দেখা যায়। আচ্ছা, ভারতের যে হিমালয় পার্বত্য অঞ্চলটা গেছে তার যে 4টে ভাগ আছে প্রস্থ বরাবর, সেই প্রস্থ বরাবর আমরা একটা লাইন দেখবো, ওই হিমাচল প্রদেশে কিন্তু সব শাখাগুলো প্রায় মিশে গেছে, এবং সেখানে কি না ডাফলা, মিরি, মিসমি, অবোর, এই সমস্ত পাহাড়গুলো অবস্থান করছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডাফলা পাহাড় কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। মিসমি পাহাড় কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, তাহলে ডাফলা পাহাড়ে এই ডাফলা উপজাতি বসবাস করে, অবোর পাহাড়ে অবোর উপজাতি বসবাস করে। তাহলে অরুণাচল প্রদেশে ডাফলা উপজাতি, অবোর উপজাতি, আপাতনি উপজাতি, এগুলো কিন্তু সব অরুণাচল প্রদেশে বসবাস করে, এই সমস্ত উপজাতি, বা আমরা অরুণাচল প্রদেশ গেলে এই উপজাতিগুলোকে দেখতে পাবো। আচ্ছা, অপশন এ আছে কি আসাম। আসামে কি চাকমা, চাকমা উপজাতি আছে। আবার অসমের যে ধিমাসা আছে বা দিমসা আছে, দিমসা বা ধিমাসা এবং চাকমা উপজাতি আমরা অসমে দেখতে পাবো। আচ্ছা, সিকিম, সিকিমে কি লেপচা, ভুটিয়া। আমরা সিকিমের গ্যাংটক অনেকবার ঘুরতে গেছি, সেখানে গেলেই কি না লেপচা, ভুটিয়া, এগুলো আমরা দেখতে পাবো।
আচ্ছা, মিজোরাম, মিজোরামে কি দেখতে পাবো? মিজো। আচ্ছা, লুসাই পাহাড় আছে না মিজোরামে, লুসাই পাহাড়, ওই মিজোরামে আছে মিজো, লুসাই এবং হমার। হমার, লুসাই এবং মিজো, এগুলো কিন্তু সব মিজোরাম স্টেটে আছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর? নিম্নলিখিত কোন সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর? অপশন ব্যক্তিগত সত্যাগ্রহ, নাকি কানপুর সত্যাগ্রহ, নাকি খেদা সত্যাগ্রহ, নাকি মহাদ সত্যাগ্রহ? কি হবে? মহাদ সত্যাগ্রহ। মহাদ সত্যাগ্রহ, যেটা 1927 সালে হয়েছিল মহারাষ্ট্রের মহাদ নামক গ্রামে। 1927 সালের মহারাষ্ট্রের মহাদ নামক গ্রামেতে যে মহাদ সত্যাগ্রহ হয়েছিল, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর। কেন এই মহাদ সত্যাগ্রহটা হয়েছিল? না, ওই মহাদ একটি গ্রামেতে যে একটা পাবলিক ট্যাঙ্ক ছিল, ঠিক আছে, যেখানে সবাই পানীয় জল নিতে পারতো, অস্পৃশ্য মানুষেরা ওই ট্যাঙ্ক থেকে কিন্তু জল নিতে পারবে না, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল ওইখানে উচ্চ বর্ণের মানুষেরা। সেটার বিরুদ্ধে কিন্তু একটি অহিংস প্রতিবাদী আন্দোলন শুরু করেছিল, যেটা হচ্ছে তোর মহাদ সত্যাগ্রহ। তাহলে মহাদ সত্যাগ্রহ 1927 সালে হয়েছিল মহারাষ্ট্রের মহাদ নামক গ্রামে। কেন হয়েছিল? না, অস্পৃশ্য মানুষদের ওই পাবলিক ট্যাঙ্ক থেকে জল নিতে পারবে, সেই জন্য কিন্তু ডক্টর বি আর আম্বেদকর করেছিল। হলো? আচ্ছা, অপশন এ আছে ব্যক্তিগত সত্যাগ্রহ। ব্যক্তিগত সত্যাগ্রহ কত হয়েছিল? 1940 সালে হয়েছিল। আচ্ছা, কে কে নেতৃত্ব দিয়েছিল? আচার্য বিনোবা ভাবে এবং জওহরলাল নেহেরু। তাহলে জওহরলাল নেহেরু আর আচার্য বিনোবা ভাবে 1940 সালে কোথায় হয়েছিল? সমগ্র ভারতবর্ষে হয়েছিল ব্যক্তিগত সত্যাগ্রহ। আচ্ছা, কানপুর সত্যাগ্রহ 1922 সালে হয়েছিল। এটা কোথায়? না তোর কানপুর, কানপুর মানে উত্তরপ্রদেশ। কানপুর সত্যাগ্রহ উত্তরপ্রদেশে হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল তোর মহাত্মা গান্ধী। আচ্ছা, খেদা সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ 1918 সালে হয়েছিল, গুজরাটে হয়েছিল, গুজরাটে খেদা গ্রামে হয়েছিল, নেতৃত্বকে দিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল আর মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেল মিলে 1918 সালের খেদা সত্যাগ্রহে তারা লিড দিয়েছিল। আচ্ছা, মহাদ সত্যাগ্রহেতে ডক্টর বি আর আম্বেদকর লিড দিয়েছিল 1927 সালে। ব্যক্তিগত সত্যাগ্রহ সমগ্র ভারতবর্ষে হয়েছিল 1940 সালে, যেটাতে তোর লিড দিয়েছিল আচার্য বিনোবা ভাবে এবং জওহরলাল নেহেরু। আর হচ্ছে তোর একটা কি আছে না, কানপুর সত্যাগ্রহ। কানপুর সত্যাগ্রহ 1922-এ মহাত্মা গান্ধী লিড দিয়েছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসাবে উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় হিন্দি ভাষাকে কেন্দ্রের সরকারি ভাষা হিসাবে মানে মর্যাদা দিয়েছে? অপশন বলছে 123 নম্বর ধারায়, নাকি 343 নম্বর ধারায়, নাকি 243 নম্বর ধারায়, নাকি 161 নম্বর ধারায়? কি হবে? 343 নম্বর ধারায় হিন্দি ভাষাকে কেন্দ্রের মানে সরকারি ভাষা হিসাবে কিন্তু স্বীকৃতি দিয়েছে বা মর্যাদা দিয়েছে। আচ্ছা, 343 তাহলে হিন্দি ভাষাটা গেল। 243-এ কি আছে? পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি রয়েছে ওই 243 নম্বর আর্টিকেলে। আচ্ছা, 161 নম্বর আর্টিকেলে কি আছে? রাজ্যপালের যে ক্ষমা প্রদর্শন করতে পারা। অর্থাৎ কি না, আমরা জানি কোনো ব্যক্তিকে যদি শাস্তি বা সাজা দেওয়া হয়ে থাকে, আমরা রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছ থেকে কিন্তু আমরা ক্ষমা প্রার্থী হতে পারি বা ক্ষমা চাইতে পারি। রাষ্ট্রপতি বা রাজ্যপাল কিন্তু আমাদের ক্ষমা করতে পারেন, তবে দেখবে যে বিষয়টা সত্যি আমি ক্ষমার যোগ্য কিনা। যদি ক্ষমার যোগ্য আমি অ্যাকচুয়ালি হয়ে থাকি, তাহলে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল আমাকে ক্ষমা প্রদান করতে পারে। আচ্ছা, শুধুমাত্র রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে কোনো ব্যক্তিকে দণ্ডিত করেছে আদালত থেকে, তাকেও কিন্তু ক্ষমা করতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতি 52 নম্বর আর্টিকেলে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড 72 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকেও ক্ষমা করতে পারে।
আর তো রাজ্যপাল এই 161 নাম্বার আর্টিকেলেও কিন্তু ক্ষমা প্রদর্শন করতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে কিন্তু ক্ষমা করতে পারবে না। হলো, রাষ্ট্রপতি 72 আর রাজ্যপাল 161 নম্বর আর্টিকেল। আচ্ছা, আর একটা ছিল 123 নম্বর আর্টিকেল, অর্থাৎ 1, 2, 3 কি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা 123। আমরা আগে একটি ভিডিওতে বলেছি যে অধ্যাদেশ বিষয়টা কি, সেটা কিন্তু রাষ্ট্রপতি এবং রাজ্যপাল দুজনই জারি করতে পারে। কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি জারি করবে 1, 2, 3 অর্থাৎ 123 নম্বর আর্টিকেলে, রাজ্যপাল জারি করবে 213 নম্বর আর্টিকেলে। যদি বলা হয় রাজ্যপাল রাজ্যের ক্ষেত্রে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ কত নম্বর আর্টিকেলে জারি করতে পারবে? 213। আর যদি রাষ্ট্রপতি বলে 123 নম্বর আর্টিকেলে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের প্রধান লোহা আকরিক রপ্তানি বন্দর কোনটি? মানে ভারতের যে অনেকগুলি তোর সমুদ্র বন্দর রয়েছে, সমুদ্র বন্দর, বিমানবন্দর নয়, সমুদ্র বন্দর রয়েছে, তার মধ্যে কোন সমুদ্র বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ লোহা কি না বাইরে রপ্তানি করা হয়? ঠিক আছে, অপশন বলছে কি চেন্নাই, নাকি মুম্বাই, নাকি কলকাতা, নাকি মারমাগাঁও। কি হবে? মারমাগাঁও এই বন্দর দিয়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ লোহা বা বিদেশে রপ্তানি করা হয়। আচ্ছা, এই তো এই জন্য মারমাগাঁও এই যে বন্দরটা রয়েছে তাকে লোহা রপ্তানির বন্দর বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে লোহা রপ্তানির বন্দর কোন বন্দরকে বলা হয়? মারমাগাঁও বন্দরকে, যেটা কোন রাজ্য রয়েছে? গোয়াতে রয়েছে। গোয়া রাজ্যে মারমাগাঁও বন্দর রয়েছে। আচ্ছা, বিভিন্ন রাজ্যে যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলো একটু আমরা রিক্যাপ করে নিই। আচ্ছা, পশ্চিম উপকূলে যে বন্দরগুলো অর্থাৎ আরব সাগরের তীরে যে সমস্ত বন্দরগুলি রয়েছে, সবার উপর রয়েছে গুজরাটের কোন বন্দর? কান্দালা। গুজরাট রাজ্যে রয়েছে কান্দালা বন্দর। তার নিচে রয়েছে মহারাষ্ট্রে কি মুম্বাই বন্দর রয়েছে এবং কি জওহরলাল নেহেরু বন্দর রয়েছে। এগুলো সব কিন্তু আরব সাগরের বন্দর বলছি। আচ্ছা, মহারাষ্ট্রের নিচেতেই রয়েছে, অর্থাৎ মহারাষ্ট্র আর কর্ণাটকের মাঝখানে ঢুকে আছে গোয়াতে রয়েছে মারমাগাঁও বন্দর। আচ্ছা, কর্ণাটকে রয়েছে নিউ ম্যাঙ্গালোর বন্দর। আর কি রয়েছে না তার নিচে কেরল রয়েছে কোচি। তাহলে এই যে বন্দরগুলো বললাম, এই বন্দরগুলো কি আরব সাগরের তীরে অবস্থিত এবং কি পশ্চিম উপকূলের বন্দর। আচ্ছা, পূর্ব উপকূলের বন্দর কোনগুলো? যেগুলো বঙ্গোপসাগরের তীরে রয়েছে না, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কি কলকাতা এবং হলদিয়া। আচ্ছা, তার নিচে রয়েছে উড়িষ্যার পারাদ্বীপ রয়েছে। উড়িষ্যার নিচে রয়েছে অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশাখাপত্তনম। তার নিচে রয়েছে তামিলনাড়ুতে 3টে বন্দর রয়েছে। কি কি? একটা চেন্নাই, একটা তুতিকোরিন, একটা এন্নোর। চেন্নাই, তুতিকোরিন, এন্নোর এই সমুদ্র বন্দরগুলো কিন্তু তামিলনাড়ু রাজ্যে রয়েছে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নাটি লোকনৃত্য কোথায় দেখা যায়? নাটি নামক যে ফোক ড্যান্সটা আছে সেটা কোন রাজ্যে আমরা দেখতে পাই? অপশন বলছে হিমাচল প্রদেশ, নাকি মহারাষ্ট্র, নাকি তামিলনাড়ু, নাকি রাজস্থান। কি হবে? হিমাচল প্রদেশে আমরা নাটি লোকনৃত্য দেখতে পাবো। আচ্ছা, হিমাচল প্রদেশে নাটি ছাড়াও আমরা আর কি কি দেখতে পাবো? ছাম দেখতে পাবো, দীপক দেখতে পাবো, ডাঙ্গি দেখতে পাবো। তাহলে নাটি, ছাম, দীপক, ডান্ডি এই সমস্ত লোকনৃত্যগুলো হিমাচল প্রদেশে বেশি দেখা যায়। আচ্ছা, অপশন বি আছে মহারাষ্ট্রে কি কি আছে? লাবণী, তামাশা, দহিকলা, লেজিন, তারপরে যে পাবড়ি, দশাবতার, মৌনি, এগুলো সব কিন্তু মহারাষ্ট্রে কি কি? মৌনি, দশাবতার, দহিকলা, লেজিন, পাবড়ি, তামাশা, এগুলো সব লাবণী, এগুলো সব মহারাষ্ট্রের লোকনৃত্য। আচ্ছা, তামিলনাড়ু গুলো লোকনৃত্য গুলো মনে রাখার ট্রিক্স বলছি, ম্যাক্সিমাম গুলো ক দিয়ে শুরু হয়। যেমন কুম্মি, দেখ ক দিয়ে শুরু হচ্ছে, কুম্মি, কামান্ডি, কাভাডি, কারাগাম, ওলাট্টাম, এগুলো সব কিন্তু তামিলনাড়ুর লোকনৃত্য। কি কি? কুম্মি, কাবাডি, কারাগাম, কামান্ডি, কোলাট্টাম, দেখ সব শুরু হচ্ছে ক দিয়ে। এগুলো সব তামিলনাড়ুর কিন্তু লোকনৃত্য। আর কি? রাজস্থানের কি ঘুমর আছে, তারপর কালবেলিয়া আছে, তেরাতালি আছে, সুইসিনি আছে, চারি আছে, চাকরি আছে, এগুলো সব রাজস্থানের কিন্তু লোকনৃত্য। কি কি? ঘুমর, কালবেলিয়া, তেরাতালি, সুইসিনি, তারপর চারি, চাকরি, এগুলো সব কিন্তু রাজস্থানের লোকনৃত্য। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এলাকার ভিত্তিতে পশ্চিমবঙ্গ কোন দেশের ক্ষেত্রমানের সমান?
মানে পশ্চিমবঙ্গের যে এরিয়াটা, টোটাল এরিয়া কোন দেশের এরিয়ার সাথে মোটামুটি সমান, এক্সাক্ট সমান নয়, মোটামুটি সমান। অপশন বলছে ডেনমার্ক, নাকি হাঙ্গেরি, নাকি ভিয়েতনাম, নাকি সুইজারল্যান্ড। কি হবে? হাঙ্গেরি। হাঙ্গেরির যে ক্ষেত্রমান কত? হাঙ্গেরির মোটামুটি 93,030 কিমির বর্গ কিমি, 30 বর্গ কিমি, 93,030 বর্গ কিমি হচ্ছে তোর হাঙ্গেরির তোর টোটাল এরিয়া। আর ওয়েস্ট বেঙ্গলের টোটাল এরিয়া 88,752 কিমি স্কোয়ার। 88,752 বর্গ কিমি হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল এরিয়া। তাহলে মোটামুটি প্রায় সিমিলার, অনেকটা। তাই ধরে নেওয়া হয় যে পশ্চিমবঙ্গের যে ক্ষেত্রমান আর হাঙ্গেরি নামক দেশের যে ক্ষেত্রমান মোটামুটি দুটো সমান হলো। আচ্ছা, পশ্চিমবঙ্গ ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে র্যাঙ্ক ওয়াইজ কত নম্বর র্যাঙ্কে যায়? 13তম। অর্থাৎ ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে ত্রয়োদশ, আয়তনের ভিত্তিতে ত্রয়োদশ রাজ্য বা 13তম রাজ্য হচ্ছে কি তোর পশ্চিমবঙ্গ। আচ্ছা, হাঙ্গেরি। হাঙ্গেরির রাজধানী কি? বুদাপেস্ট। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। আর হাঙ্গেরির কারেন্সি বা মুদ্রা হচ্ছে ফরিন্ট। ফ রয়ে হর্ষই দন্তন্নয় ট, ফরিন্ট। ফরিন্ট হচ্ছে কিন্তু হাঙ্গেরির কারেন্সি। আচ্ছা, অপশন এ আছে ডেনমার্ক। ডেনমার্কের ক্যাপিটাল বা রাজধানী কি? কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আর এদের মুদ্রা বা কারেন্সি কি? ক্রোনা বা ক্রোন। ক্রোন বা ক্রোনা হচ্ছে ডেনমার্কের কিন্তু কারেন্সি বা মুদ্রা। আচ্ছা, অপশন সি আছে ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী কি? হ্যানয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয়। আর তার তোর কারেন্সি বা মুদ্রাটা কি? ডং। ভিয়েতনামের ডং। ভিয়েতনামের ডং হচ্ছে কারেন্সি বা মুদ্রার নাম। আচ্ছা, আর সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ক্যাপিটাল কি? বার্ন। সুইজারল্যান্ডের বার্ন। ঠিক আছে। আচ্ছা, সুইজারল্যান্ড অ্যাকচুয়ালি খুব একটা মানে ঠান্ডা মনোরম জলবায়ুর দেশ। তাহলে মাথায় রাখবো ওই মনোরম জলবায়ুর দেশের সাথে কি সম্পর্ক? বার্ন মানে আগুন। তাহলে সুইজারল্যান্ডের রাজধানী কি? বার্ন। আর হচ্ছে ওখানকার মুদ্রা হচ্ছে সুইস ফ্রাঙ্ক। সুইস ফ্রাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সাথে যুক্ত? অপারেশন ফ্লাড এই কথাটি কোন বিপ্লব বা রেভলিউশনের সাথে যুক্ত? অপশন বলছে সবুজ বিপ্লব, নাকি নীল বিপ্লব, নাকি শ্বেত বিপ্লব, নাকি হলুদ বিপ্লব। কি হবে? শ্বেত বিপ্লব বা দুগ্ধ বিপ্লবের সাথে কিন্তু যুক্ত অপারেশন ফ্লাড। আচ্ছা, এই দুগ্ধ বিপ্লব বা এই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ানকে বলা হয়ে থাকে কি দুগ্ধ বিপ্লব বা শ্বেত বিপ্লবের জনক বলা হয়ে থাকে। আচ্ছা, এই দুধ উৎপাদনে কিন্তু ভারত গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর স্থানে আছে। দুগ্ধ উৎপাদনে গোটা পৃথিবীর মধ্যে ভারতের র্যাঙ্ক কত? 1। আচ্ছা, আর কি বল? হরিয়ানা হচ্ছে 1 নম্বর রাজ্য বললে হরিয়ানা। আর দুধের বালতি বলা হয় তো হরিয়ানা কার্নালকে। আচ্ছা, আর যদি বলা হয় এই দুগ্ধ বিপ্লব বা শ্বেত বিপ্লবটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল? চতুর্থ। দুগ্ধ বিপ্লব বা শ্বেত বিপ্লব কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল। আচ্ছা, অপশন এ আছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব এই কথাটি সর্বপ্রথম বা অ্যাকচুয়ালি সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন এই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? উইলিয়াম গ্যাট। উইলিয়াম গ্যাট হচ্ছে সর্বপ্রথম সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেছিল। আচ্ছা, সবুজ বিপ্লবটা সবথেকে বেশি গ্রহণযোগ্য কোন শস্যের ওপর? গম। প্রথমে গম, তারপরে কিন্তু ধান। প্রথমে কিন্তু গমের উপর বেশি ওর অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। যদিও বিপ্লব মানে কি অভূতপূর্ব উন্নতি কি বলা হয়ে থাকে? বিপ্লব। আচ্ছা, সবুজ বিপ্লবের জনক যদি শুধুমাত্র প্রশ্ন দেয় সবুজ বিপ্লবের জনক কে, তখন আনসার করব নরম্যান বোরলগ। সবুজ বিপ্লবের জনক যদি বলে নরম্যান বোরলগ। আচ্ছা, এর জন্য দেখবি বোরলগ পুরস্কার দেওয়া হয় কৃষিতে। পরীক্ষায় প্রশ্ন আসে যে বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কৃষি ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা, যদি প্রশ্ন দেয় যে ভারতে সবুজ বিপ্লবের জনককে, তখন হয়ে যাবে তারই শিষ্য এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন হচ্ছে তোর ভারতের সবুজ বিপ্লবের জনক হলো। আচ্ছা, সবুজ বিপ্লব ওই শ্বেত বিপ্লবটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রণয়ন করা হয়েছিল।
আর সবুজ বিপ্লবটা মাথায় রাখবো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু প্রণয়ন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে সবুজ বিপ্লব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর শ্বেত বিপ্লব চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, অপশন আছে নীল বিপ্লব। নীল বিপ্লবের সাথে, নীল বিপ্লব কিসের সাথে জড়িত? জল বা মৎস্য, জল বা মৎস্য চাষের অভূতপূর্ব উন্নতি কি বলা হয়ে থাকে? নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন। আচ্ছা, এই নীল বিপ্লবের জনক কিন্তু দুজনকে ধরা হয়, এক হচ্ছে হীরালাল চৌধুরী আর একটা হচ্ছে অরূপ কৃষ্ণন। হীরালাল চৌধুরী, অরূপ কৃষ্ণন। এর মধ্যে যে অপশনটা থাকবে, দুটো অপশন একসাথে দেবে না, যদি অরূপ কৃষ্ণন দেয় তখন অরূপ কৃষ্ণনকে আনসার করব, যদি হীরালাল চৌধুরীকে দেয় হীরালাল চৌধুরী। তাহলে নীল বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরী আর অরূপ কৃষ্ণন। আর আছে কি না হলুদ বিপ্লব বা পিত বিপ্লব। হলুদ বিপ্লব কি? তা হলুদ কার রং? সরিষার রং নয়, তাহলে ওই সরিষা অর্থাৎ ভোজ্য তেল, খাওয়ার যে তেলগুলো, এডিবল অয়েলগুলো, এই ভোজ্য তেলের সাথে যুক্ত কিন্তু হলুদ বিপ্লব, যেটা জনক বলা হয়ে থাকে শ্যাম পিত্তোদা। হলুদ বিপ্লবের জনককে শ্যাম পিত্তোদা হলো। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটা হোমওয়ার্ক থাকছে, তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো, এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কোন মহাপুরুষকে বলা হয়? এশিয়ার আলো কোন মহাপুরুষকে বলা হয়? অপশন হচ্ছে মহাবীর, নাকি গৌতম বুদ্ধ, নাকি গুরু নানক, নাকি গোসল। আরো অপশনগুলো বলছি, মহাবীর, গৌতম বুদ্ধ, গুরু নানক, নাকি গোসল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।